নমস্কার। বাঙালির বহুধামুখী মননাভিজাত্যের আন্তরিক উপস্থাপনায় সদা ক্রিয়াশীল প্রকাশনা প্রতিষ্ঠান, বাঙালির মনন চৈতন্যে পরিপূর্ণ আস্থাশীল প্রকাশনা প্রতিষ্ঠান সূত্রধরের আন্তরিক নিবেদন বইসন্ধে। আপনারা জানেন, ইতোমধ্যে আমাদের এই সান্ধ্যকালীন কার্যক্রম আপনাদের ক্ষেত্রে উপস্থাপনাগত একটি নমুনা হিসেবে গেছে। প্রথম শুরু হয়েছে 22শে শ্রাবণ 1428, ইংরেজির 7 অগস্ট 2021 শনিবার সন্ধ্যে 6:30টায় রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে শুরু হয়েছে এই কার্যক্রমটি, এই সাংস্কৃতিক কার্যক্রমটি। এবং বিষয় ছিল রবীন্দ্রনাথ ও অতুল প্রসাদ এক সাঙ্গীতিক সখ্য। এ বিষয়ে আলোকপাত করেছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক শ্রীমতী শ্রুতি গোস্বামী। আপনারা শুনেছেন আমাদের এই আন্তরিক সাংস্কৃতিক অভিপ্রয়াস। এর দ্বিতীয় পর্ব আজ 14 আগস্ট 2021, 29 শ্রাবণ 1428 শনিবার সূত্রধরের বইসন্ধের দ্বিতীয় পর্ব। সন্ধ্যের সময়টি নির্দিষ্ট বা নির্ধারিত সময়টির ঈষৎ পরিবর্তন ঘটেছে। 6:30টার বদলে সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা থেকে প্রতি শনিবার প্রাণারাম কোষ্ঠীপাথর ইউটিউব চ্যানেলে সূত্রধরের বিনম্র নিবেদন বইসন্ধে। বইসন্ধের দ্বিতীয় পর্বে আমাদের বিষয় ভাবনা অবশ্যই স্বাধীনতার 75 বছরেরকে কেন্দ্র করে বা 75 বছর কেন্দ্রিক। স্বাধীনতা ও আমাদের মনন এ বিষয়ে আলোকপাত করবেন এ সময়ের মনননিষ্ঠার জাগ্রত পুরুষ, সর্বজন শ্রদ্ধেয় বিবেকবান মনস্বী ব্যক্তিত্ব অধ্যাপক শ্রী সৌরিন ভট্টাচার্য। সৌরিন ভট্টাচার্য জীবনের চলতি রূপচ্ছটার বিপ্রতীপে শান্ত, স্থিতদি, সহনশীল, গভীরতাধর্মী এক ব্যক্তি পুরুষ। তার লেখা বহুবিধ প্রবন্ধ এবং তারই গ্রন্থিত রূপ, এখনও বহু গ্রন্থিত রূপ তার রয়েছে। যদি ভালোভাবে আমরা অনুধ্যান করি, সেগুলো যদি আমরা বীক্ষণ করি, তাহলে বোঝা যায় এই সময়ের অস্থিরতা, সময়ের কাণ্ডজ্ঞানহীন প্রবণতার ঠিক উল্টো ফুটে দাঁড়ানো একজন মানুষ, যিনি সময়কে অন্যভাবে দেখতে চান, বুঝতে চান মানব সম্পদের নানাবিধ ধারা, এই সমাজ, এই সংস্কৃতি, এই প্রত্যয় নিয়ে তার নিজস্ব ভাবনার বুনন আমাদেরকে নতুন চেতনার কাঠামো দেয়। অধ্যাপক শ্রী সৌরিন ভট্টাচার্য প্রকাশনা প্রতিষ্ঠান সূত্রধরের সঙ্গে মান্যবর
শ্রী ভট্টাচার্যের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে রয়েছে। আমাদের নানা কাজের তিনি উৎসাহদাতা, অভিভাবক প্রতিম। ইতোমধ্যে তার একটি চমৎকার মননের স্বাধীনতা ও আধুনিকতা নামক বই সূত্রধর প্রকাশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। এবং আপনারা যদি দেখেন 5টি রচনা বিশিষ্ট এই বই আমাদের মননের স্বাধীনতা, রামেন্দ্র সুন্দরের দৃষ্টি সমন্বয়, ব্রজেন্দ্রনাথ শীল একটি বাতিল ঠিকানার খোঁজে, সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের দেশ ভাবনা, হীরেন্দ্রনাথ দত্তের ভাবনার জগৎ। সূত্রধরের যে কার্যক্রমের অভিমুখ, সেই অভিমুখ অনুগ এই বইটি মননের স্বাধীনতা ও আধুনিকতা। এই বইটির মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেই কথাগুলো হালকা চালের বা পথ চলতি কথা নয়। সেই কথাগুলোর মধ্যে সুগভীর ব্যঞ্জনা আছে। 19 শতকের জ্ঞান এবং কাণ্ডজ্ঞানের সমন্বয়ে বাঙালির নবচৈতন্যের ধারা প্রসূত সীমাবদ্ধতার কথা এবং স্ফুরণের কথা সৌরেনবাবু নির্দ্বিধ চিত্তে ব্যক্ত করেছেন যৌক্তিক পারম্পর্যে এবং ভাষার সাবলীলতায়। আরেকটি বই বিশ্বখ্যাত বাঙালি দার্শনিক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত বিরচিত এসোনা ও অন্য দুটি মার্ক্স ও রুশ কমিউনিজম বিষয়ে। পৃথিবী বদলের ধারাভাষ্যকার কার্ল মার্ক্সের দার্শনিক তত্ত্বের সীমাবদ্ধতাকে নিরূপণ করে দিয়েছেন বাঙালি দার্শনিক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত। সেই মতামতের সঙ্গে বা প্রদত্ত ধারণার সঙ্গে আমি, আপনি বা অনেকেই ভিন্ন মত পোষণ করতে পারি। আমরা উল্টো ধারণার বশবর্তী হতে পারি, কিন্তু সেই ধারণার ব্যঞ্জনাটি এত সুন্দরভাবে সুরেন্দ্র দাশগুপ্ত মশাই দেখিয়েছেন এবং যুক্তিনিষ্ঠভাবে ইতিহাসের আশ্রয়ে দার্শনিক প্রজ্ঞা সহযোগে সেই রচনাগুলোর সংকলিত রূপ এসোনা ও অন্য দুটি মার্ক্স ও রুশ কমিউনিজম বিষয়। আমরা তথাকথিত দর্শনের কোনো বিদ্বান বা বিদুষী অধ্যাপককে বলতে পারতাম এই বইটি সম্পাদনার জন্য। আমরা কিন্তু মান্যবর শ্রী ভট্টাচার্য, শ্রী সৌরিন ভট্টাচার্যের কাছে আবেদন জানিয়েছি এবং স্বাভাবিক সহজাত ভঙ্গিতে ওনার নিজের সীমাবদ্ধতার কথা, বিনয় অবনত সীমাবদ্ধতার কথা প্রকাশ করেছেন। আমরা জানি এই প্রকাশের মধ্যে সত্যতার বিন্দু বিন্দু থাকলেও পরিপূর্ণ সত্য নয়। কারণ সৌরিনবাবু সুরেন্দ্র দাশগুপ্ত বা বাঙালির সমাজ বিজ্ঞান বা সমাজ দর্শনের ধারাকে, রাষ্ট্র দর্শনের ধারাকে যেভাবে আয়ত্ত করেছেন নিজ চেষ্টায়, তার বিশ্লেষণ করেছেন, তাতে এই বইটির সম্পাদনা করার আদর্শ কারবারি হওয়ার মতন সুযোগ্য ব্যক্তি শ্রী সৌরিন ভট্টাচার্য, আমাদের সকলের শ্রদ্ধার এবং মনন আশ্রয়দাতা শ্রী সৌরিন ভট্টাচার্য। সৌরিনবাবু রাজি হয়েছেন তারই সম্পাদনায় এই জরুরি বা গুরুত্বপূর্ণ বইটি এসোনা ও অন্য দুটি মার্ক্স ও রুশ কমিউনিজম বিষয়ে, লেখক প্রখ্যাত বাঙালি দার্শনিক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত। তার সম্পাদনার যে ধারা বা বিন্যাস, ভূমিকা, সব কিছুর মধ্যেই আমরা কার্ল মার্ক্সের যে দার্শনিক তত্ত্ব, সেই দার্শনিক তত্ত্বের অন্যরকম সুভাষ পাই এবং সুরেন্দ্র দাশগুপ্ত মশাই তার নিজস্ব প্রজ্ঞা নিয়ে
কার্ল মার্ক্সকে যে খণ্ডন করেছেন ছত্রে ছত্রে, তারও ধারাটা ওনার সম্পাদনার মধ্যে দিয়ে প্রতীয়মান। তো এমন বহু গুণান্বিত মানুষ সৌরিন ভট্টাচার্য এ সময়ের বিবেক বেসাতির যুগে দাঁড়িয়েও নিজে আত্মমগ্ন হয়ে থাকা, ভোগতন্ত্রের বিপরীতে থাকা একজন স্থিতধী পুরুষ, যিনি উপনিষদ থেকে কার্ল মার্ক্স থেকে শুরু করে শ্রমতত্ত্ব থেকে রবীন্দ্রনাথ সব কিছু পড়েন, বোঝেন, নিজের মতন করে আত্মস্থ করেন এবং তার নিজস্ব অভিব্যক্তিতে সেটি নতুন সন্দর্ভ আকারে প্রতিভাত হয়। এমন একজন মানুষকে আমরা আজকের দিন অর্থাৎ স্বাধীনতা, আগামীকাল স্বাধীনতার 75 বছর, দেশ সমারোহের দিকে যাবে, কদম কদম বাড়ায়ে যা খুশিকে গীত গায়েগা, এইরকম প্রতিবেশে উচ্চকিত দেশাত্মবোধের আস্ফালনে আসল দেশের কথা, দেশের আঁতের কথা অনেকটাই কিন্তু ভুলুণ্ঠিত। সেই ভুলুণ্ঠিত কথাগুলোকে কণিকা আকারে পরিবেশন করার অসীম শক্তিধর শ্রী সৌরিন ভট্টাচার্য। শ্রী সৌরিন ভট্টাচার্য বলবেন, স্বাধীনতা ও আমাদের মনন। অনেক নতুন কথা, অনেক জরুরি কথা, প্রতর্ক থাকতে পারে, সেই প্রতর্কের সঙ্গে বিতর্ক থাকতে পারে, কিন্তু তার যে বিশ্বাস, তার যে বীক্ষণ, তার যে পর্যবেক্ষণ, সেগুলো কিন্তু অবশ্যই আলোচনাযোগ্য। সেই আলোচনার পরিসর তৈরি করার জন্যই প্রকাশনা প্রতিষ্ঠান সূত্রধরের এহেন বিনম্র নিবেদন। বইসন্ধ্যের দ্বিতীয় পর্বে স্বাধীনতা ও আমাদের মনন নিয়ে বলবেন শ্রী সৌরিন ভট্টাচার্য। আর বলার আগে, অগস্ট মাসে আপনাদের কাছে বলেই দেয়া হয়েছিল বা আজকেও দেখানো হবে কোন কোন বই সূত্রধর প্রকাশ করবে, তার একটি তালিকা। তার মধ্যে কিছু বই, যেমন বিখ্যাত দার্শনিক ব্রজেন্দ্রনাথ শীলের বিশ্বভারতী, স্বাধীনতা যোদ্ধা উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নির্বাসিতের আত্মকথা, 49 খ্যাত উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভারতের স্বাধীনতা সংগ্রামে আধ্যাত্মিক প্রেরণা। আবার যশস্বী সাংবাদিক, যার লেখনীকে আমরা কুর্নিশ জানাই, বিস্তৃত প্রায় হেমেন্দ্র প্রসাদের লেখা সাংবাদিক শ্রী অরবিন্দ। এই রকম 5টি ভিন্ন ভাবের বই প্রকাশ করবেন অধ্যাপক শ্রী সৌরিন ভট্টাচার্য। আপনারা আপনাদের শ্রবণ শক্তির মাধ্যমে আজকের সন্ধ্যেটি অনুভব করুন। স্বাধীনতা তুমি কার, এই প্রশ্নে কি করার ছিল, কি হয়নি, আমরা কি করতে পারি, সব কিছু মিলিয়েই একটা পূর্ণাঙ্গ চালচিত্র আমরা হয়তো পাবো সৌরিনবাবুর উপস্থাপনায়। শুনতে থাকুন সৌরিনবাবুর কথা, স্বাধীনতা ও আমাদের মনন। ব্রজেন্দ্রনাথ শীলের লেখা বিশ্বভারতী। হেমেন্দ্র প্রসাদ ঘোষের লেখা সাংবাদিক শ্রী অরবিন্দ। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভারতের স্বাধীনতা সংগ্রামে আধ্যাত্মিক প্রেরণা। যোগেশচন্দ্র বাগলের লেখা আনন্দমোহন বসু। রাসবিহারী দাসের লেখা দর্শন চর্চার বৈশিষ্ট্য ও আধ্যাত্মিক তাৎপর্য। এই
ছোট বই আজ প্রকাশিত হলো। আমরা সকলেই পড়বার জন্য উন্মুখ থাকব। আমাদের স্বাধীনতা দিবস 15ই আগস্ট আসছে। সেই উপলক্ষে আমরা একটু আলোচনা করছি সংক্ষেপে। সাধারণভাবে স্বাধীনতা প্রসঙ্গে বাঙালির মনন, আমি অনেক সময় আমাদের মনন এই কথাটা ব্যবহার করি। একটু কারণও আছে, সেটা এই যে বাঙালি বললে যেন একরকমের একটা গণ্ডি টানা ব্যাপার হয়ে যাচ্ছে, এবং অনেক প্রশ্ন তো আছে, বাঙালি কাকে বলবো, বাঙালির জাতি বৈশিষ্ট্য, তার আত্মপরিচয়, এখন এসব প্রশ্ন আরও জটিল চেহারা নিয়েছে। কাজেই আমি এক অর্থে আরও সরলভাবে আমাদের মনন এই কথাটা বলি। অনেকে তাতে প্রশ্ন তোলেন, সেটাও অসঙ্গত নয়, এই আমাদের মানে কারা। আমি অনেক প্রসঙ্গেই এই আমাদের কথাটা ব্যবহার করি। আমার একটা চিন্তা থাকে এই যে যে কথাগুলো বলবার চেষ্টা করছি সেই কথাতে যারা খানিকটা সহমর্মিতা বোধ করেন বা করবেন, সেই কথার পাশে যারা দাঁড়াতে চাইবেন, তারাই এই আমরার মধ্যে। এই আমরা ওই ধরনের জাতি পরিচয়ের অর্থে কতটা বাঙালি কতটা অবাঙালি সেটা সেক্ষেত্রে আর খুব জরুরি থাকে না। কাজেই কথাটার উপরেই জোরটা আনবার জন্যে আমি অনেক সময়েই এই রকমভাবে বলি। বর্তমান প্রসঙ্গে স্বাধীনতার ধারণা, আমাদের 1947 সাল, সেই প্রসঙ্গে আমাদের মনন, সেই শব্দটাকেও আমি একটু সরিয়ে আমাদের মন কথাটা একটু বলছি। একটা কথা আমি একটু আজকে তুলতে চাই, আগেও আমাদের বন্ধুবৃত্তে অনেক সময় এই কথাটা আমি বলি। কথাটা এই রকম যে 1947-এর 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, যার 75 বর্ষ পূর্তি পালনের সূত্রপাত এবার হবে। এখন একটা কথা আমাদের খেয়াল রাখা উচিত, এখন সে কথা খেয়াল রাখার লোক আর খুব নেই, কিন্তু একটা সময় অনেক কজনই ছিলেন। সেটা এই যে এটা যে যেমন ভারতের স্বাধীনতার দিবস, সেই অর্থে আনন্দের, একই সঙ্গে সেটা ভারতের দেশভাগেরও দিবস বটে, এবং অনেকেই মনে করেন সেটা তত আনন্দের ব্যাপার নয়। এবং আমি ব্যক্তিগতভাবেও বেশ কয়েকজন মানুষকে জানতাম, সম্ভবত তারা আর এখন কেউই জীবিত নেই। আমি যে কজনকে জানতাম তারা জীবিত নেই। জীবিতদের মধ্যে এখনও কেউ সেরকম আছেন কি না আমি জানি না। তারা কিন্তু যে যতদিন বেঁচে ছিলেন ওই 1947-এর 15ই আগস্টের পর থেকে প্রত্যেক বছর এই দিনে অনশনে থাকতেন। আমার ব্যক্তিগতভাবেও এরকম কিছু মানুষ জানা ছিল। ওই দিনে গান্ধীজির কথা তো সবাই জানেন, কিন্তু এমনি আমরা যাদেরকে সাধারণ মানুষ বলি, আমাদের সংসারের চারপাশের মানুষ, তারাও অনেকে ওদিনটাকে দুঃখের দিন হিসেবে দেখতেন, গণ্য করতেন, পালন করতেন। এটা যেমন সত্য, তাদের এই পালনকে, তাদের এই দুঃখ বোধকে আমাদের অবশ্যই সম্মান জানাতে হবে, শ্রদ্ধা করতে হবে। কিন্তু এই সঙ্গে আর একটা কথাও পাশ থেকে বোধহয় উঠে আসে, সেই কথাটার দিকেও আমি একটু নজর টানতে চাই। সেটা এই
যে এতে করে তো দেশভাগ ব্যাপারটাকে আমরা মনে মনে অস্বীকারই করলাম, মনে মনে অস্বীকার করছি। আমি স্বাধীনতার কথাটা একটু পরে আসছি, এই দুঃখের কথাটা বলি। ঠিকই যে ওই জিনিস বিশেষ করে এই বাংলায় এবং পাঞ্জাবে বহু মানুষের জীবনে অবর্ণনীয় দুঃখ দুর্দশার দিন, কোনো সন্দেহ নেই। কিন্তু এই দুঃখের দামে একটু যদি আমরা অন্য দৃষ্টিতে দেখি, অন্যদের দৃষ্টিতে, তাহলে এই দুঃখের দামেই তো একদিন যেটা অখণ্ড ভারত ছিল তারই এক অংশের মানুষ বা তারই কিছু মানুষ, তারা তাদের অন্য একটা স্বাধীন সত্তার প্রতিষ্ঠার লগ্ন হিসেবে এটাকে দেখেছিলেন, দেখতে চেয়েছিলেন। একই সঙ্গে বলা দরকার, এটাও ঠিক, তারা যারা একদিন ওরকমভাবে নিজস্ব ভূখণ্ড বলে পাকিস্তানের স্বপ্ন দেখেছিলেন, তাদের অনেকেরই পরবর্তীকালের আত্মজবানি, নানাভাবে আত্মকথন তার মধ্যে পাওয়া যায় যে সেখানেও দুঃসহ আশাভঙ্গের গল্প আছে। তাদের অনেকেই পরে এইভাবে হাহুতাশ করেছেন যে আমরা কি এই চেয়েছিলাম, যেটা বহু মানুষের তরফে আমাদের যে অংশটা ভারত বলে পরিচিত হলো সেই অংশেও একই রকমের হাহুতাশের গল্প আমরা বহুজনের কাছে পেয়েছি। আমার সামান্য অভিজ্ঞতার মধ্যেই আমি বেশ কিছু বলা বোধহয় ঠিক না, কয়েকজন পুরনো কালের বিপ্লবীদের সঙ্গে অল্প সঙ্গ করা, সাক্ষাৎ করার সুযোগ আমার হয়েছিল। তারই মধ্যে একজনের কথা সকলেই জানেন, আমি তাকে কিছুদিন পেয়েছিলাম, রাখালচন্দ্র দে। আমি যখন পেয়েছি তখন তিনি অতিবৃদ্ধ, এখন নেই। তারা তাদের যৌবনের যে স্বপ্ন নিয়ে তারা সশস্ত্র বিপ্লবী সংগ্রামে অংশ নিয়েছিলেন, যার জন্যে দীপান্তর ইত্যাদি নানা রকমের ব্যক্তি স্তরের দুঃখ ভোগ বা কষ্ট যন্ত্রণা তাদের গেছে, তারপরে আমরা যখন তাদেরকে কাছাকাছি যাবার সুযোগ পেয়েছি, ওই হতাশ্বাস যে আমরা কি চেয়েছিলাম আর কি দেখছি। তো এইভাবে যদি ভাবি তাহলে আমাদের দুঃখের অবসান হয়নি, দেশ ভাগ হয়েও হয়নি। এমনকি কেউ কেউ তখন তো এরকম কথাও হয়তো ভেবেছিলেন যে সাম্প্রদায়িক সমস্যা যেটা তখন যে মাত্রা স্পর্শ করেছিল তাতে, এবং আজকে যদি আমরা একটু শান্তচিত্তে বসে তখনকার ইতিহাসের পাতায় ফিরে যাই, তাহলে দোষগুণের বিচার প্রায় করাই যাবে না। তখনকার সময়টা এতটাই গোলমেলে চেহারা নিয়েছিল, কে ঠিক বলছেন কে ভুল বলছেন, তখনকার সেই বিপর্যস্ত সময়ের মধ্যে দাঁড়িয়ে এ বিচার আজকে বোধহয় সম্ভবত প্রায় অসম্ভব। কিন্তু অনেকের মনে তা সত্ত্বেও ছিল যে এই রক্তের দামের মধ্যে দিয়ে এক রকমের বিভিন্ন বিপরীতধর্মী সম্প্রদায়ের মধ্যে কোনো একটা রকমের সহাবস্থান, খানিকটা শান্তিপূর্ণ জীবনযাপন ভাবা হয়তো হয়েছিল। কিন্তু আজ এই ৭৫ বছরের অভিজ্ঞতায় সম্ভবত দুই প্রান্তের কথা মাথায় নিয়েই বলা চলে যে তা তো হয়নি। সে স্বপ্নই থেকে গেছে। অর্থাৎ দেশ ভাগের মতো এত বড় একটা ঘটনা,
ভারতের রাজনৈতিক ক্ষমতার হস্তান্তর, তার একটা অংশে উদ্দীপনা, তাও কিছু মিথ্যে গল্প ছিল না। এই সমস্ত সত্ত্বেও সেই সময়টা আজ আমাদের ছেড়ে চলে গেছে। আমরা আমাদের জাতীয় জীবনে, অনেকের পক্ষেই ব্যক্তিস্তরের জীবনেও আমরা কিন্তু স্বস্তির মুখ কে কতটা দেখেছি বলা শক্ত। কখনোই এসব কথা বলার লক্ষ্য বা উদ্দেশ্য এই নয় যে 1947 সালের 15ই আগস্ট তারিখে কোনো পরিবর্তন সূচিত হয়নি, তা আদপেই আমারও বলার কথা নয়। কিন্তু পরিবর্তনগুলোর সম্বন্ধে কোনো একদিকে কোনো একটা ধারণার বশবর্তী হয়ে ঝুঁকে না গেলে আমরা দেখব যে আমাদের যে কোনো মুহূর্তের চাওয়াগুলোর মধ্যেই থাকে একটা সময়ের সীমাবদ্ধতা, এবং সেই সময়টা চলে গেলে সেই কবিতার ভাষায় বলতে গেলে জনসমুদ্রের ঢেউয়ে যখন চড়া জেগে উঠতে থাকে, তখন আবার হতাশ্বাস আমাদের গ্রাস করে। তো এই পরিপ্রেক্ষিতটা যদি মাথায় রাখি, তাহলে স্বাধীনতা, একই মুহূর্তের দেশভাগ, এই দুই বিপরীতধর্মী অনুভবের মধ্যে থেকেই তো আমরা উঠে এসেছি, আমাদের আসতে হয়েছে। আমরা একটু পুরনো দিনের স্বাধীনতা সংক্রান্ত ভাবনায় যদি ফিরে যাই, আমি ঠিক স্বাধীনতা সংগ্রামের পরিচিত ইতিহাসের মধ্যে যাচ্ছি তা না, সে তো সবারই জানা, আর অল্প সময়ে অত বিস্তারিত কথার অবকাশও নেই। আমি একটুই বলছিলাম যে আমাদের মন নিয়ে কথা বলছি, তো কাজেই স্বাধীনতার ধারণাটা নিয়ে আমাদের ভাবনা কিভাবে কাজ করেছিল যদি একটু ফিরে দেখি, সম্ভবত কথা বলা চলে যে মূলত আমাদের ভাবনার মধ্যে স্বাধীনতা বা জাতীয়তাবাদী আন্দোলন, জাতীয়তাবাদী বিকাশ, জাতীয়তাবাদের বিকাশ, এই সব ধারণার মধ্যে আমাদের তিনটে ধারণা, তিনটে ধরন সম্ভবত আমরা সহজেই টের পেতে পারি। এক, যেটাকে আমাদের পাঠ্য বইয়ের ভাষায় বলা হয় মডারেট চিন্তা, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ, ওদিকে গোখলে, এই মানুষেরা যে ধরনে তাদের স্বাধীনতা সংগ্রামকে সাজাতে চেয়েছিলেন, তাদের চিন্তার মধ্যে মূলত যেটা ছিল, সত্যি কথা বলতে ইংরেজ শাসন মানেই একটা অপকীর্তি, একটা দুঃসহ ব্যাপার, যে কোনো মূল্যে তার বাইরে আমাদের বেরিয়ে আসতে হবে, এটা ঠিক তাদের চিন্তার মধ্যে ছিল না। তারও একটু আগে গিয়ে যদি আমরা একেবারে রামমোহন, বিদ্যাসাগর এদের সময়টায় ফিরে যাই, তাহলেও আমরা দেখব যে ইংরেজের এদেশে আগমন, ইংরেজের শাসন, এই গোটা ব্যাপারটাকে তারা যে অবিমিশ্র খারাপ দৃষ্টিতে দেখেছিলেন তা বলা একেবারেই সমীচীন হবে না। সত্যি কথা বলতে ঠিক আমরা পরবর্তীকালে স্বাধীনতা বলে যে ধারণাটাকে মনে করি খুব মৌলিক, তাদের কাছে ঠিক ওই অর্থে স্বাধীনতার ধারণাও তখন কতটা ধরা দিয়েছিল প্রশ্ন আছে। এটা ঠিক যে ইংরেজের শাসনের নানা অসুবিধের দিক, তাদের বিচারে সমালোচনার যোগ্য দিক, তারা অবশ্যই সমালোচনা করেছিলেন, এবং তার প্রতিকারের রাস্তা, চিন্তা, সেটা নিয়েই তো তাদের ভাবনা। পরবর্তীকালের যে মডারেট রাজনীতির বিকাশ আমাদের জাতীয়তাবাদের প্রেক্ষাপটে, তারও ভিত্তিভূমিটা ছিল তাই। মোটামুটি যেটাকে একটু যারা বোধহয় এটার সমালোচনা করতেন, তাদের পরিভাষায় বলতে পারি আবেদন নিবেদনের যুগ। অর্থাৎ তারা
গঠনতান্ত্রিক পদ্ধতির মধ্যে থেকেই ইংরেজের কাছে যুক্তিপূর্ণ তর্ক বিতর্কের মধ্যে দিয়ে দাবি প্রকাশ করা, দাবি পেশ করা, দাবি আদায়ের চেষ্টা করা, এই যে ধরন মডারেট রাজনীতির মূল চেহারাটা ছিল এইটা। আর একটা ছিল যেটা আস্তে আস্তে চিহ্নিত হলো উগ্রপন্থার রাজনীতি হিসেবে, যে রাজনীতির মধ্যে খুব পরিচিত তিনজনের কথা বলা হতো, লাল বাল পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল। আর এই সঙ্গেই আর একটা নাম তখন অত্যন্ত সামনের সারিতে, তখনকার নাম বললে বলতে হবে অরবিন্দ ঘোষ, পরে যিনি শ্রী অরবিন্দে রূপান্তরিত হয়ে অন্য রকমের জীবনচর্যার মধ্যে গেলেন, কিন্তু সেই অর্থে দেশ ও চিন্তা থেকে বা বিশ্ব চিন্তা থেকে সরে গেলেন তা মনে করার একেবারেই কোনো কারণ নেই। তার চিন্তার, তার কাজের ধরনের রূপান্তর হলো। তা এই যে উগ্রপন্থার যে রাজনীতি, সেই রাজনীতি এবং উগ্রপন্থা বনাম ওই মডারেট রাজনীতি, নরম বা চরম, এই দুটো কথাও তখন খুবই চলতো, নরমপন্থী আর চরমপন্থী। তার সত্যি কথা বলতে অনেক দুর্ভাগ্যজনক কাহিনী আছে, তার বিস্তারে আমরা যাব না। কংগ্রেসের জাতীয় অধিবেশনের সময়ে তা নিয়ে একেবারে লণ্ডভণ্ড কাণ্ড আছে, তা নিয়ে রবীন্দ্রনাথের সমালোচনামূলক প্রবন্ধ আছে, অন্য অনেকেরই তীব্র ধিক্কার ছিল। সে অভিজ্ঞতা মোটেই ভালো অভিজ্ঞতা নয়, কিন্তু ইতিহাস তো সবই ধারণ করে। তাহলে একটা দিকে ছিল এই নরমপন্থা এবং চরমপন্থার ভাবনাগত একটা বিরোধ। ভাবনাগত বিরোধটা স্বাভাবিকভাবে সেটা যখন আমরা প্রত্যক্ষ রাজনীতির মাঠে চলে আসছি অনেক সময় খারাপ চেহারা নেয়, এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি, দুঃখের কথা। কিন্তু ইতিহাসের সত্য, তথ্যের সত্য। এই যে দুটো ধারা বললাম, এছাড়া আর একটা তৃতীয় ধারা ছিল, যেটাও কিন্তু খুব জরুরি, আমাদের অবশ্যই আজকে ৭৫ বছর বাদে হয়তো আর একটু বেশি করেই স্মরণ করার কথা, যেটাকে তখনকার পরিচিত শব্দবন্ধে মোটামুটি বলা হতো গঠনমূলক রাজনীতি। অনেক সময় কনস্ট্রাকটিভ স্বদেশী, গঠনমূলক স্বদেশী, এরকম শব্দবন্ধ ব্যবহার করা হতো। তার খুব উজ্জ্বল দুটি নাম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং মোহনদাস করমচন্দ গান্ধী। এদের সম্বন্ধেও যাদের সমালোচনা ছিল বা এদের এই ধরন সম্বন্ধে, সে সমালোচনাটার মূল কথা এই যে এরা কেউই স্বাধীনতার দাবি, স্বাধীনতার চিন্তা, এটাকে খুব বেশি অগ্রাধিকারে এনে ওটাই তাদের প্রধান দাবি, প্রধান কর্তব্য, প্রধান চিন্তা, তারই জন্যে জীবনের সর্বস্ব পণ করা, এই ব্যাপারটা কিন্তু এদের দুজনের কারুরই ছিল না। গান্ধীর 1909-এর হিন্দ স্বরাজ বইয়ের কথা যদি আমরা ভাবি, ওখানে খুব পরিষ্কারভাবে যে চিন্তাটা পাওয়া যায়, যে কারণে ও বইটাকে আজও এতটা সময় পেরিয়ে এসেও অনেকেরই মনে হয় যে ও বইটা যথেষ্ট মনোযোগ এখনও প্রাপ্য। এই কারণে ভারতে ইংরেজের অধিকার, ভারতে ইংরেজের ঔপনিবেশিকতা, এই গোটা জিনিসটাকে উনি দেখছেন সভ্যতার প্রেক্ষাপটে, মানুষের সভ্যতার প্রেক্ষাপটে, এবং এটা মানুষের সভ্যতার প্রেক্ষাপটে একটা কলঙ্কিত অধ্যায়, এবং ইংরেজ সভ্যতার পক্ষেও এটা অবাঞ্ছিত একটা ব্যাপার। উনি এই জায়গা থেকে তার সমালোচনাটা শুরু করছেন।
তারপরে যখন গান্ধী, তখনও তো গান্ধী ওই অর্থে প্রত্যক্ষ ভারতীয় রাজনীতিতে আসেননি, আরও 5, 6, 7, 8 বছর বাদে যখন আসবেন আস্তে আস্তে, তার মধ্যে অনেক রকমের চিন্তা ভাবনার কাটাকুটির খেলা আমরা দেখতে পাবো। কিন্তু হিন্দ স্বরাজের যে ভাবনা এবং গঠনমূলক দেশ গঠন, দেশ গড়া, তার যে ভাবনা নানাভাবে, সে ভাবনা কিন্তু আমরা গান্ধী চিন্তায় পাব। রবীন্দ্রনাথে এক অর্থে সেটা আরও আগে থেকে, এক অর্থে কেন, সেটা স্পষ্টতই আরও আগে থেকে তার শিক্ষাক্ষেত্রের ভাবনা, তার সমাজের ক্ষেত্রের ভাবনা, এই সবেতেই এসো কোনো ক্রমে ইংরেজের হাত থেকে আমরা রেহাই পাই, এটা একেবারেই তার চিন্তার ধরন ছিল না। তার যদি গোড়ার কথা একটা বলি, সেটা এই যে কোনো দেশে জন্মেছি বলেই দেশটা আমার তা নয়, সে কথাটার কোনো মানে নেই। অর্থাৎ দেশ আমার কোনো পড়ে পাওয়া জিনিস না, দেশ আমার এ কোনো জন্মসূত্রের জিনিসও মাত্র নয়, সে অনেক সহজ ব্যাপার। কিন্তু তার চেয়ে অনেক কঠিন সাধনার কাজ উনি যেভাবে দেখতে চাইতেন। দেশ আমার, সেই দেশকে আমার নিজের মতো করে অর্জন করা, এবং ওর অত্যন্ত অল্প বয়সে প্রায় অনালোচিত একটা লেখার কথা যদি এই প্রসঙ্গে বলি, আমি নানা প্রসঙ্গে কথাটা অনেককেই বলে থাকি, আলোচনা বলে একটা ছোট্ট পুস্তিকা, যেটা ঠিক আমরা যাকে স্ট্যান্ডার্ড রবীন্দ্র রচনা বলি তার অংশও নয়। ওটা পাওয়া যায় ওই 2 খণ্ডের যে অচলিত সংগ্রহ, তার মধ্যে এখনও জিনিসটা পাওয়া যায়। অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়। ছোট ছোট অনুচ্ছেদ হিসেবে লেখা, কোনো টানা ব্যাপারই নয়, কিন্তু ওখানে অসামান্য উপলব্ধি এবং অনুভবের কথা আছে। যে দেশ, বিশ্ব সমস্ত প্রায় এক টানে দেখছে যে আমি এখানে একখণ্ড, এক টুকরো জমি আমার, ওটাই তো শেষ নয়। বালুকণার মধ্যেও উনি অসীমের সন্ধান করছেন। এই বালুকণা, এই বালুকণার বাইরের যে পরিসর, এ সবই এক টানে দেখা। বালুকণাতে সেই ব্যাপক পরিসরের সংহতিকে দেখতে চাচ্ছেন। বছর 23-24 বয়স, প্রায় অবিশ্বাস্য, প্রায় অবিশ্বাস্য। তো যদি আমি এই সূত্রটা, কথাটা মাথায় রেখে ওর দেশ গড়ার কথা ভাবি, শিক্ষা, অসুখ বিসুখ, ম্যালেরিয়া নিয়ে পরিণত বয়সেও প্রবন্ধ লিখছেন যে আমরা রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকবো কেন, আমরা আমাদের তৃষ্ণা নিবারণের জন্যে রাষ্ট্রের মুখাপেক্ষী হয়ে থাকবো কেন। আমাদের দেশের সমাজ একদিন এসবের দায়িত্ব নিয়েছিল, যে সমাজের কল্পনা উনি আবার উজ্জীবিতভাবে সামনে নিয়ে এসে সেই, কি বলবো, ঐতিহাসিক না সাড়া জাগানো বা অনেকের মনের বস্তু, সেই যে স্বদেশী সমাজ বক্তৃতা, ইতিমধ্যে দেশের রাজনীতিতে অনেক জল ঘোলা জায়গায় আমরা পৌঁছে গেছি। লর্ড কার্জনের সময় এসে গেছে, বঙ্গভঙ্গ হবে। তাহলে এই যে সময়টাতে উনি তখন কল্পনা করছেন স্বদেশী সমাজের কল্পনা, নিজের মতো সমাজ তার নিজের পায়ে দাঁড়াবে। এবং বঙ্গভঙ্গের আন্দোলনে সবাই জানেন উনি বাংলার মাটি বাংলার জল, গান, রাখি বন্ধন ইত্যাদি যত কাজ। কিন্তু সেই একই সঙ্গে আমাদের খেয়ালে থাকা দরকার এই যে উদ্দীপনায় ঝাঁপিয়ে পড়া, ওই আন্দোলনেরও কি বলবো অন্য দিক ওর চোখে অল্প সময়ের মধ্যেই দেখা দিতে থাকলো। যে এমনকি গোটা বাংলা তো তখন সত্যি সত্যি নাড়া খেলো। পরবর্তীরা, বিশেষ করে
বিনয় কুমার সরকারের মতো মানুষেরা, যারা তখন ছিলেন তরুণ, ছাত্র বয়স, তারা পরবর্তীকালে নিজেদেরকে বলতেনই যে আমরা বঙ্গভঙ্গের সন্তান। ওই বঙ্গভঙ্গ আন্দোলন গোটা বাঙালির জীবনকে, জাতীয় জীবনকে ভীষণ রকমভাবে নাড়িয়ে দিল। রবীন্দ্রনাথ ঠাকুর সে ব্যাপারেও সমালোচিত হতে হলো। তার ওই উদ্দীপনা নিয়ে সেই স্ট্র্যান্ড রোডে, নাখোদা মসজিদে এসব কাহিনী এখনও অনেকেরই স্নায়ুতন্ত্রে স্পন্দন জাগাবে, কিন্তু তা সত্ত্বেও সমালোচনার মুখে ওকে পড়তে হলো। উনি খুব বেশি দিন এই উদ্দীপনার মধ্যে থাকতে পারলেন না। অল্পেতেই উনি দেখতে পেলেন, ওর চোখে পড়তে থাকলো যে আমাদের যে ভাঙাচোরা নানা স্তরবিন্যস্ত সমাজ, তাতে এই উদ্দীপনা সবার উদ্দীপনা নয়, তাতে বয়কট আন্দোলন সবার পক্ষে শুভকর নয়। এই সমস্ত দেখা, তারপরে এমনকি হিন্দু মুসলমান সম্পর্কের মধ্যেও এ জিনিস কিভাবে কাঁটা হিসেবে বেড়ে উঠছে, এই সমস্তর কারণে আস্তে আস্তে ওখান থেকে পাশে সরে দাঁড়ালেন। এবং আমরা সবাই জানি যে তার ঠিক তার পরের পর্বেই তার যে সৃষ্টিশীল রচনাকর্ম, সেই পর্বই হচ্ছে সেই খেয়া পর্ব, যে কাজের মাঝে আমি তো আর নাই, তাছাড়া ওই সব বিখ্যাত লাইন, আমি সরে দাঁড়িয়েছি, ঘাটেও নহে পারেও নহে, ওই যে সমস্ত দ্বিধা দোলাচলের যে কবিতা, যে ছন্দ, উনি সেই ছন্দে তখন পৌঁছচ্ছেন, ওকে আবার নতুন দিগন্তের সন্ধান করতে হচ্ছে। তাহলে এই যে তিনটে বড় ধরন বললাম, আমাদের ভাবনার ধরন, এই তিনটে ধরনের মধ্যে সংঘর্ষ বেঁধেছে, পারস্পরিক সমালোচনা, বিদ্বেষ সবই থেকেছে। এক অর্থে কিন্তু গোটা ব্যাপারটা আজও আমাদের মধ্যে মোটামুটি কিন্তু বহমান। এই যে তিনটে ভাবনার ধরন, আজও অনেকে আছেন যারা ঠিক অতটা চণ্ড ক্রিয়াকর্ম খুব পছন্দ করেন না। গঠনতান্ত্রিকের মধ্যে থেকেই কত দূর যাওয়া যায়। চণ্ড রাজনীতি আমাদের অভিজ্ঞতার মধ্যে পরবর্তী কালেও অনেক এসেছে। ইতিমধ্যেই ইতিহাস হয়ে গেছে আমাদের 60-70 দশকের যে চণ্ড রাজনীতির কাহিনী, তাও ইতিমধ্যে আগুনটা নিভে গেছে। সেখানে অনেক হতাশার স্বর ইতিমধ্যেই আমরা শুনতে পাই, পত্রপত্রিকার কিস্তিতে কিস্তিতে তা আমরা শুনছি এখনও। তো ভাবনার এই যে তিনটে ধরন, এই ধরন তিনটের একটা উত্তরাধিকার কিন্তু আমাদের মধ্যে এখনও বহমান আছে। এবং ওই গঠনমূলক কাজ, আজ হয়তো তাকে আমরা ঠিক স্বদেশী এই বলে চিহ্নিত করি না, কিন্তু যে কোনো একটা প্রসঙ্গে, এমনকি আমাদের শিক্ষাক্ষেত্রের নৈরাজ্যের যে কথা অল্প আগেও আমাদের এই সমস্ত আলোচনার আগে আমরা কথা বলছিলাম, যে প্রসঙ্গে আমি বললাম যে ওই পরীক্ষা, মূল্যায়ন, নম্বর তার কম বেশি, সফল ছাত্র, এই সমস্ত প্রশ্নও কিন্তু সেখানে জড়িয়ে যায়। যে শিক্ষা, যেটা হচ্ছে দেশ গড়ার, সমাজ গড়ার, মানুষ গড়া, এসবের সত্যিকারের একটা রচনা কর্ম। এবং আমরা এই কথাটা তো তেমন করে বেশিরভাগ সময় ভাবি না যে রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আর কোনো কাজ না থাকে, গান, কবিতা, গল্প, নৃত্যনাট্য এসব লিখে একটা জীবন চলে যাওয়ার মতো কাজ মোটামুটি উনি নিজেদের জন্য বানিয়ে নিয়েছিলেন, নিজের জন্যে। তা সত্ত্বেও সারাটা জীবন ওই উনি যাকে ওর বিদ্যালয় বলতেন, উনি যাকে ওর জীবনের শ্রেষ্ঠ কাজ বলতেন, যেটা এক অর্থে ভার দিয়ে গেলেন
শেষ বেলায় গান্ধীর হাতে, যে যদি আপনি মনে করেন একে, এবং গান্ধীও সেইভাবে তা রাখার চেষ্টা করেও ছিলেন, যারই একটা চেহারা ওটা 51 সালে যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলো। এই গল্পগুলো তো এইখানটায় জড়িয়ে আছে। তো এই সবই কিন্তু ওই যে ওর শিক্ষা, স্কুল তৈরি করা ইত্যাদি, বিশ্বভারতী গড়া, শ্রীনিকেতন গড়া, এই সবই যদি ওর রচনাকর্মের সঙ্গে আমরা মিলিয়ে দেখি, তাহলেই ওই কথাগুলোর মানে পাব। ওগুলো কথার কথা নয়, দেশে জন্মেছি বলেই দেশ আমার নয়। এবং যে কারণে একদিকে বিশ্বভারতী, যেখানে বিশ্ব এসে এই ভারতীতে এক জায়গায় মিলবে, আর পাশেই শ্রীনিকেতন, যে শ্রী কথাটা ওর কাছে কী মর্যাদায় প্রতিষ্ঠিত, সেটা একটু রবীন্দ্রকর্ম, রবীন্দ্র জীবন, রবীন্দ্র অভ্যাসের দিকে খেয়াল করলেই আমরা দেখতে পাব। এমনকি সমবায় ইত্যাদির প্রসঙ্গেও একেবারে ডাহা দেশের অর্থনৈতিক বিকাশের কথা যখন ভাবছেন, তখনও শ্রীমণ্ডিত, এই শ্রী কথাটাকে, শ্রী তো ওই সুষমার কথা, সঙ্গতির কথা, সুসমঞ্জস জীবনের বিন্যাসের কথা, সেটা বাদ দিয়ে কখনো উনি ভাবেননি। সে কারণে বিশ্বভারতী, তারই পাশে শ্রীনিকেতন, এইটা, অর্থাৎ এটাকে যদি আমরা কিচ্ছু না, এ ভালো কি মন্দ, সফল হয়েছে কি বিফল হয়েছে, সমস্ত ভুলে গেলাম, এই যে কল্পনার এই চেহারাটাকে যদি আমরা নিই, সেটা যদি আমরা উত্তরাধিকার বলে কোনো শব্দকে ভাবতে চাই, ভাবতে পারবো। এই তো সম্প্রতি কাগজে পড়ছি, সাবরমতীতে নাকি কি একটা খুব বড় কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, একেবারে হালে কাগজে পড়েছি। হ্যাঁ, সবরমতীতে বোধহয় কেন্দ্রীয়ভাবেই এবং একটু বোধহয় প্রতিবাদ ইতিমধ্যেই উঠেছে যে তাতে করে সবরমতী আশ্রমের কাঠামোকে নাকি ভাঙতে হবে। তা আমরা তো এরকম অনেক কাজ করছি, তাকে গঠনমূলক কাজ করব, না নির্মাণমূলক কাজ করব, না সৃষ্টিমূলক কাজ বলবো? ভাবো, আমাদের কবিরা তো নির্মাণ আর সৃষ্টির কথা বলেছেন, তা নিয়ে বইও লেখা হয়েছে, ঠিক আছে? তো শুনছি তো, মানে সত্যিই পড়লাম আমি কয়েকদিনের মধ্যেই, সত্যি মিথ্যা আমি এখনও জানি না, যে সাবরমতীতে নাকি সৌধ উঠছে। উত্তরাধিকার, অর্থাৎ উত্তরাধিকার কথাটাকে অনেক সময় আমরা ওই মুখের কথা হিসেবে ভাবি, অর্থাৎ কি আমাদের করণীয় সেটা আর কোনো সময় বিশেষ খুঁটিয়ে বিচার করে ভাবতে চাই না। তা উত্তরাধিকার ভাবলে ওই যে স্বাধীনতার পর্ব যখনও ইংরেজ শাসন এদেশে চলছে, তারপরে যে আমরা 15 তারিখের পর থেকে, অগস্ট মাসের 15 তারিখের পর থেকে 47 সালে আমরা স্বাধীন হলাম, তার মানেটাও তেমন করে ভাবি না। যেমন একটা কথা বলি, একটু বোধহয় খটকাই লাগবে অনেকের, আমাদের এই যে দেশ এখন চলে, তার অনেক নিয়ম কানুন বিধি বিধান এসব তো আছে। আমাদের পুলিশের নিয়ম, আমাদের ডাকঘরের নিয়ম, আমাদের স্কুল কলেজ ইত্যাদির নিয়ম, একটু যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এসব নিয়মের বেশিরভাগগুলো এখনও পর্যন্ত হচ্ছে ইংরেজ আমলের নিয়ম, আইনগুলো ইংরেজ আমলের আইন। আচ্ছা, একটা কথা বলি, অনেককে বলে দেখেছি হঠাৎ চমকে ওঠে, এই যে আমাদের সুবিখ্যাত সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন, সুবিখ্যাত বা কুখ্যাত রাজনৈতিক বিশ্বাস অনুসারে আমরা নানা রকম বর্ণনা দিতে পারি, বাদ যাক, সেই বিতর্কে যাচ্ছি না। তাতে যে জমি অধিগ্রহণ জানিয়ে এত কাণ্ড ঘটল, সেই জমি অধিগ্রহণ যে আইনে হয়েছিল সেটা ইংরেজ আমলের পাশ করা আইন, তারপরে সেটা ইংরেজ আমলের আইন ছিল, 1890-এর দশকের আইন। পরবর্তীকালে তার যে সমস্ত সংশোধনী এসেছিল সেই সব নিয়ে যে তখনকার বর্তমান ভারতের যে আইন, সেই আইন। আচ্ছা, আমাদের বহু আইন এখনও চলে, সেটা ইংরেজ আমলের। কেন চলে ভাবলে আমাদের হঠাৎ মনে হবে এ তো ভারী অন্যায় কথা, এবং তেমন তেমন কাউকে আমরা যদি একটু উস্কে দিতে পারি তাহলে একটা আন্দোলন করা দরকার। একটু খেয়াল করা উচিত, এটা যে চলে অত্যন্ত সঙ্গত কারণে চলে। কারণ আমাদের স্বাধীনতা কোনো
বৈপ্লবিক স্বাধীনতা নয়। আমাদের স্বাধীনতা সত্যি কথা বলতে কি, তার ঠিক বর্ণনাটা হচ্ছে ক্ষমতা হস্তান্তর। কে কার ক্ষমতা হস্তান্তর করলো? 47 সালের 14ই আগস্ট রাত্রিরে আমাদের যে ক্ষমতা হস্তান্তরিত হলো রাত্রি 12টায়, সেটা হচ্ছে তার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত যে ভারত সরকার ছিল সেই ভারত সরকার পরবর্তী ভারত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলো। তারই শর্তাধীন হচ্ছে আমাদের গণপরিষদ তৈরি করা, যে গণপরিষদের দায়িত্ব হচ্ছে নতুন ভারত রাষ্ট্রের আমাদের সংবিধান রচনা করা। এবং এটা যে ধারাবাহিকতা রইল তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বৈদেশিক ক্ষেত্রে। 1947-এর 15ই আগস্টের আগে পর্যন্ত ভারত রাষ্ট্র বিদেশি শক্তির সঙ্গে যে চুক্তিতে আবদ্ধ ছিল তার সমস্তগুলো বহাল রইল 15 তারিখের পরেও। কারণ এটা হচ্ছে আমাদের ধারাবাহিক সরকার, ক্ষমতা হস্তান্তরিত সরকার। এর কোনোটাকে যদি আমাদের নাকচ করতে হয় তাহলে আলাদা নিয়ম, আলাদা চুক্তি, আলাদা সম্মেলন ইত্যাদি করে নাকচ করতে হবে। তার একটা বড় নজির আমাদের 1962 সালে যে ভারত চীন যুদ্ধ হলো, তার গল্পটার মধ্যে সবচেয়ে বিতর্কিত অংশ যেটা ছিল সেটা হচ্ছে ম্যাকমাহন লাইন, যে ওই আমাদের উত্তর সীমান্ত, বিশেষ করে উত্তর পূর্ব সীমান্তের দিকটা ভয়ানক বিতর্কিত হলো, যে কারণে একটা সময়ে দেখা গেল, এবং যেটা তখন একেবারে প্রায় অবিশ্বাস্য, যে চীন অরুণাচলের দিক থেকে এতটা ঢুকে এসেছে, এ আবার কি হচ্ছে? এটাই প্রশ্ন। যে একেবারে ডাহা আমি অন্যের রাজ্যের মধ্যে ঢুকে পড়ছি, অন্যের রাষ্ট্রের মধ্যে ঢুকে পড়ছি। আমরা খেয়াল করি না, আর এতদিনভাবে দেখতে দেখতে বাজে 62 পরে আজ তো অনেক বছর হয়ে গেল। চীন কিন্তু ওই যেদিন সবচেয়ে বেশি ঢুকে এসেছিল তার 1 বা 2 দিনের মধ্যে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করল, এবং 1962 ভারত চীন যুদ্ধ সেই অর্থে যে সমাপ্ত হলো সেটার কিন্তু প্রত্যক্ষ বিন্দুটা হচ্ছে চীন একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করল। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, ওই ম্যাকমাহন লাইন তা নিয়ে যে বিতর্ক, ওটা তো ইংরেজ আমলের সম্মেলন থেকে তৈরি হওয়া একটা লাইন, এবং সেই সম্মেলনে তখনকার ভারত রাষ্ট্রের প্রতিনিধি, তখনকার চীনের প্রতিনিধি, এরা সব অংশ নিয়েছিলেন। কিন্তু ওই সম্মেলনের শর্তই ছিল যে প্রতিনিধিরা যে যাই ওখানে একমত হন বা না হন, সেই রাষ্ট্র একটা সময় নির্ধারিত ছিল, তার মধ্যে যদি সেইটাকে তারা গ্রহণ করেন, অনুমোদন করেন, তবেই সেটা সেই রাষ্ট্রের উপরে বর্তাবে। ঠিক আছে? পরবর্তীকালের কোনো চীন সরকার, জাতীয়তাবাদী চীন সরকারও না, কমিউনিস্ট চীন সরকারও নয়, 1962 পর্যন্ত কোনো চীন সরকার, আমি যতদূর জানি আজও পর্যন্ত কোনো চীন সরকার ওটা কিন্তু গ্রহণ করেননি। কাজেই ম্যাকমাহন লাইন ভারত চীনের যে বৈধ আন্তর্জাতিক সীমান্ত, এই অবস্থান চীনের তরফ থেকে মানবার কোনো কারণ ছিল না। এই যে কথাগুলো আমি বলছি, এটাকে এখন ভাবা যেতেই পারে যে এটা আমাদের দেশের স্বার্থবিরোধী কথা হচ্ছে, তা হয়তো হচ্ছেও, জানি না। কারণ খানিকটা তো নির্ভর করবে দেশের স্বার্থ বলতে আমি কী বুঝছি। ওই যে আমি যে তৃতীয় ধারা বললাম আমাদের ভাবনায়, আমাদের সেই তৃতীয় ধারার মধ্যে কোথাও আমাদের এই সংকীর্ণ করে গণ্ডি টানা, যাকে আমরা দেশাত্মবোধ বলি, তার জায়গা ছিল না। তা ছিল কিন্তু, এবং যে কারণে ওই সব গান তাৎপর্যবহ, বিশ্ব মায়ের আঁচল পাতা। এবং একটু তো ভাবতে হবে, ও আমার দেশের মাটি, কোনো একটা লাইন নেই ওই ও আমার দেশের মাটির মধ্যে যেখানে অন্য কোনো দেশের মাটির সম্বন্ধে কোনো বিরাগ, বিদ্বেষ বা কোনো রকমের কি বলবো, অসূয়া পোষণ করা হচ্ছে। ফলে
ওই যে তৃতীয় ধারার যে ভাবনা ছিল, উত্তরাধিকারের কথা যদি আজ আমরা ভাবি, সেই উত্তরাধিকারের মধ্যে আমাদের উপরে কিন্তু বিরাট বড় দায় আছে। এখনও আমাদের সমাজ রুগ্ন, এখনও আমাদের সমাজ সবল সমাজ নয়। কবে হবে, আদৌ হবে কি না, হওয়া সম্ভব কি না, এসব বড় প্রশ্ন, জানি না। কিন্তু আমরা সফল সমাজকে সবল সমাজ বলে ভাবতে নিজেদেরকে এতটাই অভ্যস্ত করে তুলছি ক্রমশ। ফলে আমরা যদি সফলতা আর সবলতার তফাৎ করতে শিখি, সেটাই হবে আমাদের উত্তরাধিকারের একটা বড় দায় পালন করা। আজ এই পর্যন্ত বলে শেষ করছি। ঘরোয়া ঢঙে ক্লাসরুমের প্রিয় ছাত্রছাত্রীদের কাছে বৈষয়িক উপস্থাপনার একজন স্থিতদি শিক্ষকের মতন সৌরিনবাবু শোনালেন স্বাধীনতা ও আমাদের মনন। সেখানে নানাভাবে এলো নানা কথা, এলো মোহনদাস করমচাঁদ গান্ধীর কথা, এলো রবীন্দ্রনাথের কথা। আসলে স্বাধীনতা, জাতীয়তাবোধ বলতে যে উচ্চকিত ধারণার বশবর্তী হয় সংখ্যাগরিষ্ঠ মানুষ, যে জেহাদ, জল্লাদি জেহাদের ভাবচিত্রে নিজেদেরকে অন্বিষ্ট করে দেয় সাধারণ, আবার বহু ক্ষেত্রে মননশীল মানুষও, সেটি যেন স্বাধীনতার ব্যঞ্জনা, অন্তর্গূঢ় ব্যঞ্জনা সম্পর্কে আমাদের ধারণা গ্রহণে কোথাও গিয়ে সূক্ষ্ম প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দেশ যাকে আমরা দেশ হিসেবে বলি, মাতৃভূমি বা জন্মভূমি হিসেবে যাকে আমরা ঠাউর করি, সেটা কি সত্যি তাই, নাকি বিশ্বজনীনতার মধ্যেই আমাদের দেশাত্মবোধও সম্পৃক্ত থাকা উচিত, দেশাত্মবোধের ধারণারও সম্পৃক্তকরণ থাকাটা জরুরি? এইসব বিষয় তার মতন করে উপস্থাপন করেছেন অধ্যাপক শ্রী সৌরিন ভট্টাচার্য। পুনরায় বলছি, তার মত বা পথের সঙ্গে আমাদের আন্তরিকভাবে বিরোধ থাকতে পারে, কিন্তু তিনি তো তার লালিত মতকেই সাবলীলতার সঙ্গে অকপটে আমাদের এই আহ্বানে সংযোগ করেছেন বা কমিউনিকেট করেছেন। এই সংযোগ বা কমিউনিকেট করার যে ধারণা, সেই ধারণা দিয়ে যদি স্বাধীনতার ৭৫ বছরে আমরা স্বাধীনতাকে নতুন করে পাবো বলে একটু অন্যভাবে দেখি, একটু ভিন্ন দৃষ্টির নাগালবদ্ধ করি, ক্ষতি কী? বরং অনেকান্তবাদ বা বহুমাত্রিক ধারাভাষ্যেই তো একটি প্রত্যয়ের সামগ্রিক স্ফুরণ বা অভিব্যক্তি প্রকাশিত হয়। ভারতীয় ধ্যান ধারণার এই যে অনেকান্তবাদী যে ধারা, সেই ধারারই এটি একটি বিশেষ বর্গের উচ্চারণ বলা যেতে পারে। তাই অধ্যাপক ভট্টাচার্য আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। অতিমারি উত্তর পরিস্থিতিতে এখনও যখন স্বাভাবিকতার আলো সর্বত্র প্রকাশিত বা প্রচারিত হয়নি বা প্রবিষ্ট হয়নি, তার মধ্যেও তার এই দক্ষিণ কলকাতার সুদক্ষিণাতে আমাদের আহ্বানে সাড়া দিয়ে তিনি আমাদেরকে সময় দিয়েছেন এবং বলেছেন নানা জরুরি কথা। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর সেই সঙ্গে বলি, এই আলোচনা এবং এই বই প্রকাশের কার্যক্রম
যদি বেশি সংখ্যক মানুষের কাছে প্রকাশিত হয়, প্রচারিত হয়, তাহলে বাঙালির মনন ভাবুক সত্তাটিরও যথাযথ উন্মিলন ঘটবে বলে আমরা বিশ্বাস করি। আজ এই পর্যন্ত। আগামী সপ্তাহে শনিবার ঠিক সন্ধ্যে 7টায় সূত্রধরের বৈসন্ধ্যের তৃতীয় পর্ব। সেদিন শ্রীরামকৃষ্ণ দর্শন নিয়ে আলোকপাত করবেন রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ বিদ্যাভবনের অধ্যক্ষা পূজনীয়া প্রব্রাজিকা ভাস্বর প্রাণা মাতাজি, আমাদের শ্রদ্ধেয়া নন্দিতাদি। আমরা তার অবলোকনে বা তার উচ্চারণে আমরা শুনব শ্রীরামকৃষ্ণ দর্শন। আপনারা ভালো থাকুন, ভালো রাখুন পরিপার্শ্বকে।